ডিসেম্বরের মধ্যে ভোট চায় বিএনপি, ৩ উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার আহ্বান। রোডম্যাপ ঘোষণা করলে অস্থিরতা কাটার আশা জামায়াতের। ইসি পুনর্গঠন করে আগে স্থানীয় নির্বাচন দাবি এনসিপির। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, থাকছেন অন্যরাও, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সরকার। বগি সংখ্যা যদি একটু বাড়ানো হতো তাহলে ভিড়টাও কমে যেত। বগি এবং রেল সংখ্যা যদি বাড়াইতে পারে, প্রতিদিনের যেসব যাত্রীগণ তারা অনেকটাই স্বস্তির আওতায় আসবে। কাউন্টারে থাকে দীর্ঘ লাইনে, যেতে হয় গাদাগাদি করে। মেট্রো রেলে যাত্রী চাপের নাজেহাল অবস্থা, বগি বাড়ানোর দাবি। সময় লাগবে অন্তত 1 বছর, বলছে কর্তৃপক্ষ। পদ্মা সেতু চালুর 3 বছর পার হলেও এখনও সারচার্জ দিচ্ছেন মোবাইল ফোনের গ্রাহকরা। 9 বছরে সরকার রাজস্ব পেয়েছে 2000 কোটি টাকা। বাজেটে তুলে নেওয়ার আহ্বান অপারেটরদের। এবং প্রেমদ্রোহ সাম্যের কবি কাজী নজরুলের 126তম জন্মবার্ষিকী আজ। বিভেদ ভুলে ঐক্যের পথ দেখায় যার সৃষ্টি। কবির সমাধিস্থলে নানা শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা। সকালের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে ভোট চায় বিএনপি। নিরপেক্ষ নির্বাচনের জন্য 3 উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি দলটির। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এ কথা জানান বিএনপি নেতারা। এদিকে জামায়াত আমির বলেন, রোডম্যাপ ঘোষণা করলেই কেটে যাবে অস্থিরতা। আর ইসি পুনর্গঠন করে আগে স্থানীয় নির্বাচনের দাবি এনসিপির। প্রেস সচিব জানান, ডক্টর ইউনূসের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছে 3 দলই। গত কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতা, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন আর প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যে শনিবার শুরু হয় সংলাপ। এদিন সন্ধ্যা 7:30টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল প্রবেশ করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপে অংশ নেন আরও 3 স্থায়ী কমিটির সদস্য। সরকারের তরফে উপস্থিত ছিলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। পরে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির নেতারা। খন্দকার মোশাররফ হোসেন বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ দাবি করেছেন তারা। আর নিরপেক্ষ নির্বাচন করতে 3 জন উপদেষ্টার পদত্যাগ চাই বিএনপি। ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কার চলমান রাখবে বলেও প্রধান উপদেষ্টাকে জানিয়েছে দলটি। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা, তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনা হয়েছে এখানে। নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2 জন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। যদি দ্রুত নির্বাচন দেওয়া হয়, আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আজকে বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্র বিরাট। বিএনপির সঙ্গে বৈঠক চলাকালীন যমুনায় প্রবেশ করে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। 2 সদস্যের দলে নেতৃত্ব দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ঘণ্টাখানেক আলাপ শেষে বেরিয়ে আসেন তারাও। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি তারা, তবে আগামী বছর ফেব্রুয়ারির পর দেরি করা উচিত হবে না। সংস্কার ও ভোটের রোডম্যাপ ঘোষণা হলেই কেটে যাবে চলমান অস্থিরতা বলেও আশা তার। আমরা কোনো সময় বেঁধে দিই, আমরা কমফোর্টেবল 2টা টাইম আপনাদের মাধ্যমেই জাতিকে জানি। যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে। আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয়, আর একটু সময় লাগে, এরপরেই যে একটু রোজা শুরু হয়ে যাবে, রোজার পর হতে হবে। তারপরে এটাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে। এবং আমরা মনে করি যে 2টা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ।
রাত 8:30টার পর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ হোসেনের নেতৃত্বে সংলাপে অংশ নিতে যমুনায় প্রবেশ করে 4 সদস্যের প্রতিনিধি দল। পরে এনসিপির আহ্বায়ক জানান, আন্দোলনের চাপে ফেলে দাবি আদায় করতে চাওয়ায় ডক্টর ইউনূস অস্বস্তিতে কাজ করতে পারছেন না বলে তাদের জানিয়েছেন। ইসির প্রতি আস্থা নেই জানিয়ে কমিশন পুনর্গঠন করে আগে স্থানীয় সরকার নির্বাচন সহ বিচার সংস্কার ও জুলাই ঘোষণাপত্র দাবি করেছেন তারা। শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি। এই ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না, সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। এর ফলে নাগরিক সেবা যে দুর্ভোগটি হচ্ছে নাগরিক সেবা বাচ্চাদের উপর সেটি নিশ্চিত করা সম্ভব হবে। সব রাজনৈতিক দল নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনূসের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ডক্টর ইউনূস এক কথার মানুষ। এবছর ডিসেম্বর কিংবা আগামী বছর জুনের মধ্যেই হবে জাতীয় সংসদ নির্বাচন। প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান বলেছেন। তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। প্রফেসর ইউনূস বিএনপির ওই মিটিংয়েই বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। উনি বলেছেন যে উনি জুন 30 কাট অফ টাইম ওই পারে যাবে না। রোববার বিকেল থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যমুনায় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি এক কথার মানুষ, উনি যেটা বলেন সেই কথাটা উনি রাখেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এর আগে শনিবার দুপুরে পরিকল্পনা উপদেষ্টা জানান, পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, থাকছেন অন্য উপদেষ্টারাও। এছাড়া এক বিবৃতিতে উপদেষ্টা পরিষদ জানিয়েছে, পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি ষড়যন্ত্রের দায়িত্ব পালন অসম্ভব করে তুললে সব কারণ তুলে ধরে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা জানাজানির পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। চলমান অস্থিরতার মধ্যে শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকের পর 19 উপদেষ্টাকে নিয়ে অনির্ধারিত বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ বিকেলে এক বিবৃতিতে জানায়, দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়। তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও উল্লেখ করা হয়। এর আগে দুপুরে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, অন্য উপদেষ্টারাও নিজেদের দায়িত্ব পালন করে যাবেন। চলে যাবেন বলেননি, তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। অন্তর্বর্তী সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিশুদ্ধ অক্সিজেন, চিরসবুজ, মনোমুগ্ধকর প্রকৃতি আর স্বাস্থ্যকর এক জনপদের নাম ঝুমগাঁও। ভারত বাংলাদেশের 0 পয়েন্টে আন্তর্জাতিক সীমানা ঘেঁষা পরিচ্ছন্ন আদিবাসী গ্রাম ঝুমগাঁও নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। প্রতিদিনই যাত্রী চাপে নাজেহাল দশা মেট্রো রেলে। কথা ছিল মেট্রো চলবে 8 বগি নিয়ে, কিন্তু উদ্বোধনের পর থেকে 6টি বগি নিয়ে চলছে নগরীর প্রথম এই উড়াল রেল। শুরু থেকে যাত্রীরা বগি সংখ্যা বাড়ানোর দাবি করলেও কর্তৃপক্ষ বলছে বগি বৃদ্ধিতে সময় লাগবে আরও অন্তত 1 বছর। নুরুল আলম নয়ন ও মোবারক হোসেন শুভর ছবিতে মনির হোসেনের রিপোর্ট।
যানজটের নগরীতে স্বস্তির বাহন হয়ে আসে মেট্রো রেল। কম সময়ে গন্তব্যে পৌঁছানো, নির্ধারিত সময়ে ট্রেন, প্রযুক্তি নির্ভর সুবিধা সব মিলিয়ে দেশের জন্য এক নতুন যোগাযোগ মাধ্যম। কিন্তু সেই সম্ভাবনা নিত্যদিন হোঁচট খাচ্ছে বাস্তবতার দেয়ালে। তীব্র যানজট আর অসহ্য হর্নের তিক্ততা ভেঙে স্বস্তি এবং গতির বার্তা হয়ে এসেছে এই মেট্রো রেল। এই স্বপ্ন যাত্রায় ব্যস্ত নগরীতে ছুটে চলা মানুষের ভোগান্তি কমলেও এখনো রয়ে গেছে বাস্তবতার কাঁটা। অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ লাইন আর দম বন্ধ হওয়া ভিড়ে লড়তে হচ্ছে প্রতিনিয়ত। সবগুলো কাউন্টারে দীর্ঘ লাইন, ট্রেনের জন্য অপেক্ষা, সবশেষে গাদাগাদি করে যাত্রা। এসবই এখন মেট্রো রেলের নিয়মিত চিত্র। দিনকে দিন যাত্রী চাপ বাড়লেও বাড়েনি মেট্রোর কোচ সংখ্যা। উদ্বোধনের সময় 6টি বগি নিয়ে যাত্রা করে মেট্রো। তবে কথা ছিল মেট্রো ছুটবে 8 বগি নিয়ে, কিন্তু 6 বগিতেই আটকে আছে সাধের এই যান। যাত্রীদের দাবি, ট্রেন কিংবা কোচ সংখ্যা বাড়ালে আরও স্বস্তিতে যাতায়াত করতে পারবেন তারা। পাশাপাশি নানা কারণে মাঝে মাঝেই ট্রেন বিকলের যে ঘটনাগুলো ঘটছে তাও দূর করতে কার্যকর ব্যবস্থা চান যাত্রীরা। অনেক সময় মানুষের নামতে পারে না, অনেক সময় উঠতে পারে না। বগি সংখ্যা যদি একটু বাড়ানো হতো তাহলে ভিড়টাও কমে যেত। বগি এবং রেল সংখ্যা যদি বাড়াইতে পারে এবং এটার জন্য যদি নজরদারিতে আনে, তাহলে অফিসগামী এবং প্রতিদিনের যেসব যাত্রীগণ তারা অনেকটাই স্বস্তির আওতায় আসবে। ভোগান্তি কমাতে কি চিন্তা রয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের? আদৌ কি বাড়বে কোচ কিংবা ট্রেনের সংখ্যা? এখন 6টা কোচ চলে, এটার থেকে বাড়ায় আমরা 8টা কোচ করব। এটা করার জন্য যে একটা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ফিজিবিলিটি লাগবে, একটা ইঞ্জিনিয়ারিং ডিজাইনও চেঞ্জ করতে হবে, কিছু সিগন্যালিং জিনিস চেঞ্জ করতে হবে, তারপর কনস্ট্রাকশনে কিছু লাগবে। এখনও কোনো ডেফিনিট কস্ট আমরা পাইনি, কত লাগবে ওইটাও জানি না আমরা। এটা 1 থেকে 1.5 বছর লাগবে। ইট ইজ নট দ্যাট ইজি, স্ট্রেট ফরওয়ার্ড কিছু না। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক অবশ্য বলছেন, উদ্বোধনের আগেই বলা হয়েছিল 2টি কোচ বাড়ানো হবে 2030 সালের পর। কিন্তু বর্তমানে যাত্রী চাপের কারণে যত দ্রুত সম্ভব বগি বৃদ্ধিতে কাজ করবেন তারা। প্রথম থেকে এটা বলা ছিল যে 6 কোচই চলবে এবং 2030 সাল পর্যন্ত চলবে। তারপর এটাকে 8 কোচে ইনক্রিজ করা হবে। কিন্তু যেটা হলো ওই সময় কোনো কস্ট বা কি লেভেলের সিগনিফিকেন্ট কি দরকার আমার, ওই জিনিস আর আউটলাইন করা হয় নাই। ডিজাইন করতে হবে ওইটা পর্যন্ত লেখা ছিল, তো ডিজাইন করতে কত সময় লাগবে, কত দিন লাগবে, কি কাজ, ওই লেভেলের ডিটেলস ছিল না তখন। 2022 সালের 28 ডিসেম্বর উদ্বোধন করা হয় মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ। পরের বছরের 4 নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। আর মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ এখনও চলমান রয়েছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু চালুর 3 বছর পার হলেও এখনও সারচার্জ দিচ্ছেন মোবাইল ফোনের গ্রাহকরা। প্রতি 100 টাকা রিচার্জে নেওয়া হয় 1 টাকা। 2016 সালে চালু হয়ে এখন পর্যন্ত এই সারচার্জ বাবদ 9 বছরে সরকার 2000 কোটি টাকা রাজস্ব পেয়েছে। আসছে বাজেটে এটি তুলে নেওয়ার আহ্বান মোবাইল অপারেটরদের। পাশাপাশি সিম করও প্রত্যাহার চান তারা। শুভ খানের রিপোর্ট। রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সরাসরি যোগাযোগের দ্বার উন্মোচন করেছে পদ্মা সেতু। 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণ প্রকল্প থেকে বিশ্বব্যাংক তহবিল প্রত্যাহার করলে নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সেতু নির্মাণে তহবিল সংগ্রহে মোবাইল সেবায় 1% সারচার্জ বসানো হয় 2016 সালের মার্চ থেকে। পদ্মা সেতুর জন্য 1% সারচার্জ আরোপ করে। মোবাইল অপারেটর সূত্র বলছে, এ পর্যন্ত 9 বছরে সর্বমোট প্রায় 2,53,000 কোটি টাকা রাজস্ব দিয়েছে তারা, যেখানে 1% হারে সারচার্জের পরিমাণ 2,500 কোটি টাকা। 1% হচ্ছে এই সারচার্জটা, যেটা আমরা কালেক্ট করছি পদ্মা সেতুর জন্য শুরু হয়েছিল, এখনো সেটা কন্টিনিউ হচ্ছে। বর্তমানে মোবাইল গ্রাহকদের কাছ থেকে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ মিলে সরাসরি 39% কর নিচ্ছে সরকার। সিম কর আছে আরো 300 টাকা। করের বোঝায় কমছে না ভয়েস কল কিংবা ইন্টারনেট খরচ। বাসার একটা ব্রডব্যান্ড কানেকশনের জন্য যে টাকা দিতে হয়, আমাকে 1 সপ্তাহ ইন্টারনেট কিনতে ওই টাকাটা দিতে হয়। সরকারের কাছে দাবি জানানো হচ্ছে যে নেটের দামটা কমানোর জন্য। এর আগে যমুনা সেতু নির্মাণ তহবিলের জন্য বাস, ট্রেন ও সিনেমার টিকিটে সারচার্জ আরোপ করা হয়েছিল। প্রকল্প বাস্তবায়ন শেষে যা তুলে নেওয়া হয়। তাই চলমান সারচার্জ তুলে দেয়া এবং টেলিকম খাতের কর কমানোর আহ্বান মোবাইল অপারেটরদের। 100 টাকায় আমি 54 টাকার সঙ্গে সঙ্গে আমার ট্যাক্স হিসাবে গভর্নমেন্টকে দিয়ে দিতে হচ্ছে। এই সেক্টরটাতে যদি ট্যাক্স সারচার্জ যদি একটু কনসিডার করতে পারে। কনস্ট্রাকশন যেহেতু কমপ্লিটেড, এটাকে যদি এখন সরিয়ে নেওয়া যায়, ডেফিনেটলি দিস উইল বি
having a positive impact to the industry. তবে কর হার কমার কোনো আভাস মেলেনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কথায়। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সারচার্জের বিষয়ে কোনো বাজেটে কোনো আসবে কিনা, ইন্টারনেট ব্যবহারের কোনো ভর্তুকি দেওয়া হবে না। বর্তমানে 18.5 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে দেশের 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আজ 11 জ্যৈষ্ঠ, বাঙালির প্রেম, দ্রোহ, সাম্য ও জাতীয় চেতনার কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী। জীবদ্দশায় বাঙালি জাতির হৃদয়ের দহনকে তিনি রূপ দিয়েছিলেন শব্দে, আর মৃত্যুর পর চারপাশে যখন স্পষ্ট হয়ে ওঠে বিভেদের রেখা, তখন পথ দেখায় তার সৃষ্টি। তাই তো আজও শতাব্দী পেরিয়ে বৈষম্যহীন সমাজ গঠন, নারী মুক্তি কিংবা স্বাধিকার থেকে অভ্যুত্থানে বাঙালির জীবন পথের বাঁকে বাঁকে সঙ্গী হয়ে আছেন নজরুল। অসীম সৃষ্টির পিপাসা বুকে নিয়ে বহুদার ঘুরে ফিরেছেন শূন্য হাতে, বঞ্চিত হয়েছেন বারবার, তবু অবিরাম সুর তুলেছেন প্রণয়ে, কাব্যে আর দ্রোহে। তিনি সেই অনিবার্য উচ্চারণ, অবহেলায় যাকে এড়ানো যায় না। তাই তো সংকটের মেঘ যত ঘন হয় ততই স্পষ্ট হয়ে ওঠে চেতনার সব ভেদ রেখা মুছে দিয়ে তারই রচিত সাম্যবাদের সেতু। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের। সমগ্র জীবনের সৃষ্টি আর চিন্তার গভীরে মানুষই ছিল মূল মন্ত্র। সমাজের কল্যাণ বলতে তিনি বুঝেছেন মানবের কল্যাণ। তাই তো আজও সাম্যের পৃথিবী গড়ার নীরব কিংবা সরব সংগ্রামে এক অদৃশ্য ছায়া হয়ে তিনি যেন হাত রাখেন বঞ্চিত মানুষের কাঁধে। তার বইয়ের নাম সর্বহারা, তার বইয়ের নাম সাম্যবাদী, ভাঙার গান, ফণিমনসা, জিঞ্জির, নামগুলো দিয়ে তো বুঝতে পারবেন যে জিনিসটা কি। অগ্নিবীণা, বিষের বাসি, তার পুরো জীবনটাই তো বৈষম্যহীন সমাজ নির্মাণের জন্য তিনি উৎসর্গ করে গেছেন। কেবল শ্রেণী বিভাজন দূর করা নয়, গভীর অন্ধকারে ডুবে থাকা নারীদের আলোর দিকে যাত্রায় শত বছরের প্রথা ভেঙে প্রেম, বিরহ, সুন্দর ও মায়ার প্রতীক ছিন্ন করে নারীকে দাঁড় করিয়েছেন সংগ্রামের মঞ্চে। নারীর জয়গান নজরুল করেছেন এবং তিনি তার গানে বলছেন, জাগো নারী জাগো বন্ধী শেখা। এই যে নারীকে তিনি আহ্বান করছেন সংগ্রামে তার অধিকার অর্জন করবার পথে, সেটা কিন্তু অনেক বড় ঘটনা। আজ থেকে 100 বছর আগে এটা কল্পনাই করা যায় না যে 100 বছর আগে একজন কবি সেই ধর্মান্ধ, সেই কুসংস্কারাচ্ছন্ন একটা সমাজে, পরাধীন একটা সমাজের নারীকে জাগাতে যাচ্ছেন। তার নীরব হওয়ার পর কেটে গেছে বহু বছর, তবুও জীবনের সকল স্থবিরতার কালে, সংকটে কিংবা গোপন নিশীথে তার কাছেই আশ্রয়। মামুন রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে জন্মবার্ষিকীতে ফুল আর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে বাঙালির প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কবির সমাধিস্থলে ফুল হাতে ভিড় করেন ভক্ত, অনুরাগী, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক দলের নেতারা। নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রতিক জুলাই গণ অভ্যুত্থান সহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ছিল নজরুল। এ সময় তিনি অভিযোগ করেন, চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা কাজ করে যাচ্ছে। উপদেষ্টারা তাদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি। আমরা সবাই চেয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় যে সংস্কারগুলো সম্পন্ন করে, নিষ্পন্ন করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা, এটা কি মহাপাপ? আজকে উপদেষ্টাদের কথা শুনে সেটা মনে হচ্ছে, এবং তারা নানাভাবেই বিভিন্ন মানুষকে দিয়ে এটা প্রভোগ করার চেষ্টা করছেন। কেন? খালি নির্বাচন বললে তো হবে না। খালি নির্বাচন, এটা একটা সরকারের উপদেষ্টারা কি করে এই কথাগুলো বলে? তাতেই মনে হচ্ছে যে তারা অর্পিত দায়িত্ব তাদের যেটি, সেটা বাদ দিয়ে তারা যদি অন্য কোনো গভীর এজেন্ডা নিয়ে তারা কাজ করেন, তাহলে তো জনগণ সেটাকে কখনোই মেনে নেবে না। এই মুহূর্তে কবির সমাধিস্থলে আছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল, সরাসরি যাচ্ছে তার কাছে।
বেলা যত গড়াচ্ছে একে একে ফুলে ফুলে ভরে উঠছে নজরুলের সমাধিস্থল। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢাকা শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একে একে ফুল হাতে নজরুলের সমাধিস্থলে আসেন এবং নজরুলের জন্মবার্ষিকীতে তাকে ফুল দিয়ে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রতি বছরই তার জন্মদিন পালন করা হয় এবং তার এই সমাধিস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিস্থলে হাজার হাজার শত শত মানুষ ভক্তদের করেন। তবে এবারের যে জন্মদিন, সেই জন্মদিনকে ঘিরে তার অনুরাগীদের মধ্যে একটি বিশেষ ধরনের উচ্ছ্বাস এবং আনন্দ প্রকাশ পেয়েছে। কারণ নজরুলের জাতীয় কবি হিসেবে নজরুলের স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি এবারই গত বছরই ডিসেম্বরে পাওয়া গেছে। আমরা জানি যে 1972 সালে নজরুলকে দেশে নিয়ে আসার পরে সাধারণ মানুষের তাকে জাতীয় কবি হিসাবে ঘোষণা দিয়েছিলেন। এরপরে পাঠ্য বইয়ে সেটি ছিল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে স্বীকৃতি গেজেটভুক্ত সেটি হয়নি। অবশেষে গত বছরের ডিসেম্বরে সেই স্বীকৃতি পাওয়া গেল এবং তার মধ্য দিয়ে তিনি বাংলাদেশের জাতীয় কবি রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন। সেই উচ্ছ্বাস আমরা ভক্ত অনুরাগীদের মধ্যে পেয়েছি। সেই সঙ্গে তারা প্রশ্ন যে কেন এত বছর লাগলো। আমরা জানি যে সেই বলা যায় প্রায় 50 বছরের বেশি সময় কেন লাগলো তাকে এই স্বীকৃতি দিতে। অন্যদিকে নজরুলকে ঘিরে যে প্রশ্নগুলো উত্থাপিত হয়, কেন নজরুলকে জাতীয় কবি, কেন নজরুল, তারা বলছেন যেই কবির মধ্যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, বাস্তবতা, রক্ত, ঘাম, স্রোত, এই সব কিছু যেই কবির কবিতায়, যে কবির সৃষ্টিতে এসে মিশেছেন, তিনি হচ্ছেন সে নজরুল। এই জন্যই তিনি বাঙালির জাতীয় কবি। আর তাই তো তার আজ এই জন্মদিনে তাকে ঘিরে একের পর এক ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং তার প্রতি বলা যায় ঋণ স্বীকার করছেন দেশের সর্বস্তরের মানুষ। তো এই ছিল নজরুলের সমাধিস্থল থেকে আমার কাছে সবশেষ। থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হাসানের জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে সম্পন্ন হয়েছে। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া সহ জুলাইয়ের চেতনা ধারণকারী নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন। নোয়াখালীর সুবর্ণচরে তাকে দাফন করা হবে। ব্যাংকক থেকে শনিবার সন্ধ্যায় হাসানের মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট চট্টগ্রামের টাইগার পাসে আহত হন মোহাম্মদ হাসান। চট্টগ্রাম মেডিকেল থেকে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। আন্দোলনের পর থেকে যখন সিএমএইচে আনা হয় তখন থেকে তার ট্রিটমেন্টের সার্বিক খোঁজখবর আমি আর নুসরাত জাহান আপু রেখে আসছি। ওকে বিদেশ পাঠানোর জন্য আমরা আমাদের জায়গা থেকে পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করেছি। মন্ত্রণালয়ে যতটুকু পেয়েছে সাপোর্ট দিয়েছে। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদ হাসান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার পরিবারের প্রতি রাষ্ট্রীয় সহায়তা ও সমর্থনের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। আমরা এই শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। উনি একমাত্র উপার্জনক্ষম ছিলেন, উনি কোরআনে হাফেজ ছিলেন। এখন রাষ্ট্র জুলাই শহীদদের জন্য অধিদপ্তর করেছে। অধিদপ্তরের অধীনে এই পরিবারের পুনর্বাসন এবং সমস্ত কিছুই রাষ্ট্র দেখাশোনা করবে। পরে শহীদ হাসানের মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। চিকিৎসায় সরকারের পূর্ণ সহায়তায় সন্তোষ প্রকাশ করে হাসানের পরিবার। রাষ্ট্র যথেষ্ট চেষ্টা করছে তাকে বাঁচানোর জন্য, বাট তার হায়াত শেষ, সে দুনিয়া থেকে চলে গেছেন। এই বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই। এরপর শহীদের জানাজা সম্পন্ন করার জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া সহ জুলাইয়ের চেতনা ধারণকারী নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন। হাওড়া উপজেলা নেত্রকোনার খালিয়াজুড়িতে বজ্রপাত নিরোধী আশ্রয় কেন্দ্র স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও অবকাঠামোর অস্তিত্ব মিলছে না। নেই পর্যাপ্ত বজ্র নিরোধক দণ্ড, যেগুলো আছে তাও সচল কিনা সন্দেহ। তবে এ বিষয়ে জানেন না জেলা প্রশাসকও। আর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দাবি এ সংক্রান্ত কোনো প্রকল্প নেওয়া হয়নি। জেলার হাওড়াঞ্চলে বজ্রপাতে গেল 6 বছরে প্রাণ হারিয়েছেন 73 জন। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। কয়েক কিলোমিটার পরপরই এক একটি হাওর নেত্রকোনায়। ফসল কাটার সময় প্রতি বছরই কম বেশি বজ্রপাতে কৃষক মারা যান। জেলে সহ অনেক গবাদি পশুরও মৃত্যু ঘটে একই কারণে। প্রাণহানি ঠেকাতে সাবেক জেলা প্রশাসক কাজী আব্দুর রহমানের তত্ত্বাবধানে 2021 সালের 24 মে খালিয়াজুড়ি উপজেলায় একটি বজ্রপাত নিরোধী আশ্রয়কেন্দ্র স্থাপনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান। ঘটা করে জনপ্রতিনিধি সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে উদ্বোধন করলেও বর্তমানে সেই নাম ফলকটি বিলীন।
অথচ কেউ জানে না কোন প্রকল্পের অধীনে এই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। শুধু এটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, বাট কিন্তু ওই কোনো শেডো বা কোনো ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়নি। আমার একটা মহিষ আমি হাওড়ে নিয়ে গেছি সকালবেলা, পরের দিন খারাপ করছে, তখন আর মহিষ নিয়ে বাড়িতে আসতে পারি নাই। বাচ্চাওয়ালা মহিষ ওইখানে ঠাড়া করে মারা গেছে। আতঙ্কে থাকি আমরা, অনেক ভয়ে থাকি। আকাশের অবস্থা যখন খারাপ দিই তখন আমরা চলে আসি মাঠে থেকে দৌড়া। আশ্রয় কেন্দ্র দূরের কথা, সাইনবোর্ডটি পর্যন্ত নেই। এই যে এখানে একটা টাকার অপচয় হলো, এই অপচয়টা টাকাটা গেল কোথায়, আমরা সেটা তদন্ত দাবি করছি। তবে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দাবি, তিনি আসার আগেই বিভাগীয় কমিশনার পরিদর্শনকালে নামফলকটি উদ্বোধন করা হয়, কিন্তু পরে সেটি আর কোনো প্রকল্প নেওয়া হয়নি। বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক মহোদয়ের নিকট থেকে কোনো বরাদ্দ ওখানে করা হয়নি, দেওয়া হয়নি পরবর্তীতে, যার কারণে আর ওটি বাস্তবায়ন হয়নি, ওটি কোনো বরাদ্দের কোনো কাজও হয় নাই। ওই নেম ফলকটি ধীরে ধীরে কালক্রমে নষ্ট হয়ে গেছে। জেলা প্রশাসক জানান, জেলা পরিষদ থেকে 4টি আশ্রয়কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নামফলক না থাকা কেন্দ্রটির বিষয়ে খোঁজ নেওয়া হবে। আমাদের প্ল্যান অনুযায়ী 4 উপজেলায় আমরা 4টি বজ্র নিরোধক শেড নির্মাণের প্রপোজাল অলরেডি নিয়ে নিয়েছি। আশা করি সেটা হয়তো আপনারা দেখতে পাবেন। জেলায় চলতি বছরের 15 এপ্রিল থেকে 17 মে পর্যন্ত বজ্রপাতে 10 জন মারা গেছেন, আর গেল 6 বছরে প্রাণ হারিয়েছেন 73 জন। সময় সংবাদ, নেত্রকোনা। তেল বিক্রির কমিশন ন্যূনতম 7% করা সহ 10 দফা দাবিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ আধাবেলা ধর্মঘটের ডাক দিয়েছে। আজ সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত ডিপো থেকে তেল উত্তোলন ও পেট্রোল পাম্প থেকে তেল বিক্রির সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন পেট্রোল পাম্পের মালিক ও কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতীকী কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। এতে রাজশাহীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন বিভিন্ন যানবাহন চালকেরা। হঠাৎ করে পেট্রোল পাম্প মালিকদের এমন সিদ্ধান্তে চরম বেকায়দায় ফেলেছে তাদের। জানলে যে সকালে স্কুল নিয়ে যাবো বাচ্চাকে, একটু হয়রানি হচ্ছি, কালকে নিয়ে রাখতাম। সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত পাম্প বন্ধ। এটা আপনার ট্যাংলরি যে বাগাবাড়ি ঘাট আছে এখান থেকেই হয়েছে। এটা এখন 2টার ভিতরে যদি সিদ্ধান্ত মেনে নেয় তাহলে ধরেন খুলবে, যদি না খুলে তাহলে পাম্প 2টা পর্যন্ত বন্ধ, তারপরে কি হবে ওখান থেকে জানাবে। বিভাগে এবারের কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 5,70,000 পশু, যা স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্ধৃত থাকবে 1.5 লাখেরও বেশি। এদিকে ঈদুল আজহা সামনে রেখে মৌলভীবাজার ও হবিগঞ্জের খামারগুলোতে চলছে বাড়তি পরিচর্যার ব্যস্ততা। কোরবানির হাট এখনও পুরোপুরি জমে না উঠলেও অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়ে গেছে গরু কেনাবেচা। খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিতে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ ঠেকাতে কড়া নজরদারির কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কেবল একটি গরু, এই পশুটি ভালোবাসা আর আশার প্রতীক হয়ে উঠেছে ময়মনসিংহের চর নীলক্ষিয়ার শামিমা আক্তারের কাছে। 2 বছর ধরে সন্তানের মতো লালন পালন করছেন শাহিওয়াল জাতের এই ষাঁড়টিকে। এখন তার সব অপেক্ষা কোরবানির হাট ঘিরে। সন্তান যেমন লালন পালন করছি, তারা এরকম লালন পালন করছি, এরকম করে তারা বড় করছি। বুসি, খুদি, পোলট্রি, চিরা এরকমই খাওয়ান তারা খাওয়াইছি। বেতনের নেট আছে 3 লাখ। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী আসন্ন ঈদুল আজহায় বিভাগে কোরবানির জন্য লালন করা হয়েছে 5,70,813টি পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে 1,61,594টি পশু। সাইলেস, ভুট্টা দিয়া, ঘাস, খের দিয়া খাওয়ায়, 2 বেলা খাওয়ান দেই। দেশি গরুর ভালো সাড়া পেয়েছি, মোটামুটি সেল হয়ে গেছে, অল্প কয়েকটা গরু আছে। অনলাইনে ঘাটাঘাটি করছিলাম, ওনাদের সাথে যোগাযোগ করে ফার্মে চলে আসি। আমি একটা নিয়েছি অলরেডি। দেশীয় পশুর ন্যায্য মূল্য নিশ্চিতে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা পশু ঠেকাতে কড়া নজরদারির কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ময়মনসিংহের কোনো বর্ডার এলাকা থেকে অবৈধভাবে কোনো গবাদি পশু যাতে না আসতে পারে সেই জন্য আমাদের সরকারিভাবে সিদ্ধান্ত এবং সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে কোরবানি সামনে রেখে মৌলভীবাজার ও হবিগঞ্জের খামারগুলোতে ব্যস্ততা কোরবানির পশু পরিচর্যার। শেষ সময়ে পশুর বাড়তি যত্ন করছেন প্রান্তিক কৃষক। কোরবানির হাট এখনও পুরোপুরি জমে না উঠলেও অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়ে গেছে গরু বেচাকেনা। এবছর দেশি মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি বলে জানান খামারিরা। গরু সুন্দর দেখলেও সবার ভালো লাগবে, আশা করি ক্রেতা দেখলে পছন্দ করবো। আইসি গরু দেখা কেনার লেগে, তো খামারে বড় বড় গরু আছে অনেকগুলা। আমার এখানে
সবভাবে গরু বিক্রি হয়, লাইভ ওয়েটও গরু অনলাইনেও কিছু সেল হয়েছে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের দেয়া তথ্য মতে এবছর মৌলভীবাজারে কোরবানির জন্য প্রায় ৮০,৬37টি গবাদি পশু প্রস্তুত, আর হবিগঞ্জে ৭১,০০০ গরুর চাহিদার বিপরীতে মজুদ রয়েছে প্রায় ৭০,০০০। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ছোকমা একদিনে উপত্যকাটিতে নিহত হয়েছেন অন্তত ৭৯ জন, আহত হয়েছেন প্রায় ২৫০ জন। শুধু বোমা হামলায় নয়, যুদ্ধের সব নিয়ম ভেঙে ইসরায়েলের সেনাবাহিনীর বিরুদ্ধে মানব ঢাল হিসেবে ফিলিস্তিনিদের ব্যবহারের অভিযোগ উঠেছে। চোখের সামনে নিজের ৯ সন্তানকে মারা যেতে দেখছেন। সবশেষ জীবিত ছেলেটির অবস্থাও আশঙ্কাজনক। গেছে এই চিকিৎসকের ৯ সন্তান। আর এই নির্মম ঘটনা যেন এক ঝলকে গাজার মর্মান্তিক বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। ডাক্তার আলা আন নাজদার নাসের হাসপাতালের একজন চিকিৎসক। এই নারী চিকিৎসককে হাসপাতালে ডিউটির জন্য পৌঁছে দিয়ে তার স্বামী বাসায় ফেরেন। এর কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলের বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় বাড়িটি। নিহত শিশুদের বয়স ৭ মাস থেকে ১২ বছরের মধ্যে। ডাক্তার নাজদারের স্বামী হামদি ছিলেন গুরুতর আহত, তার মাথায় ঢুকে গেছে ধাতব টুকরো। এই ঘটনায় শোকে জর্জরিত এই চিকিৎসকের পরিবার। আমার চাচি আল আমির আল নাজদার, তিনি শিশুদের চিকিৎসক। তিনি সারা জীবন শিশুদের যত্ন করে এসেছেন, কিন্তু এক মুহূর্তেই তার নিজের মেয়েরা আর ছেলেরা তার চোখের সামনে তার হাতের উপরে মারা গেল। ইয়াহিয়া, সিদ্রা, লুকমান, সাদিন, রিভাল, জিবরান সবাই মারা গেল তার কোলে। যুদ্ধ ও অবরোধের কারণে গাজায় খাদ্য, পানি, ওষুধ সবকিছুরই অভাব। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, উপত্যকাটিতে এখন বন্যার মতো বিপুল তোড়ে ত্রাণ সরবরাহ প্রয়োজন। তবে যে পরিমাণ ত্রাণ প্রবেশের অনুমতি দেয়া হয়েছে তা ১ চামচ পানির মতো। জাতিসংঘ জানিয়েছে প্রতিদিন কমপক্ষে ৫০০ ট্রাক ত্রাণের দরকার হলেও শুক্রবার ঢুকেছে মাত্র ১০৭টি। শুধু খাবার নয়, আশ্রয়, চিকিৎসা সামগ্রী, পুষ্টিহীনতায় ভোগা শিশুদের জন্য বিশেষ চিকিৎসা দরকার বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। গণহত্যার অভিযোগের মধ্যে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের নিয়ম ভেঙে মানব ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ উঠে আসছে। অ্যাসোসিয়েটেড প্রেসের অনুসন্ধানে ৭ জন ফিলিস্তিনি এবং ২ জন ইসরায়েলি সেনা স্বীকার করেছেন গাজা ও পশ্চিম তীরে নিয়মিতভাবে সাধারণ মানুষকে জোর করে সামরিক অভিযানে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, দেখছেন সকালের সময়। সিঙ্গাপুরের বিপক্ষে হামজা শামিদ সোমদের ম্যাচ দেখতে টিকিট কাটার দৌড়ে নেমেছিলেন সমর্থকরা। রাত ৮টা থেকে ওয়েবসাইটে বিক্রির কথা থাকলেও সমর্থকদের অতিরিক্ত আগ্রহের কারণে শুরুতেই সমস্যা দেখা দেয় টিকিট বিক্রিতে। একসঙ্গে ১ লাখের ওপরে মানুষ টিকিট কাটার চেষ্টা করলে সার্ভার জটিলতায় পড়ে টিকিফাই। পরে কয়েক দফায় ঠিক হলেও বারবার সমস্যা হতে থাকে ওয়েবসাইটে। বাফুফের পক্ষ থেকে জানানো হয় সাইবার আক্রমণের শিকার হয়েছে তারা। তবে টিকিট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বাস দিয়েছে ফেডারেশন। দ্রুতই জানানো হবে বিক্রির নতুন সময়। মঞ্চ প্রস্তুত, হামজা শমিদদের ম্যাচ দেখতে অপেক্ষার প্রহর গুনছেন সমর্থকরা। চাই শুধু একটা টিকিট। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফুটবল ম্যাচের টিকিট প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট যেন সত্যিকার অর্থেই সোনার হরিণ। পূর্ব নির্ধারিত সূচি শুক্রবারের পরিবর্তে শনিবার দুপুর ১২টায় ওয়েবসাইটে টিকিট ছাড়ার কথা থাকলেও পরিবর্তন হয় সে সময়। জানানো হয় রাত ৮টা থেকে টিকিফাই ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট। তবে রাত ৮টা বাজতেই সব বিপত্তির শুরু। নির্ধারিত সময়ের পর কোনোভাবেই ওয়েবসাইটে প্রবেশ করা যায় না। অনেকে প্রবেশ করলেও পাননি কাঙ্ক্ষিত টিকিট। কয়েক ঘন্টা চেষ্টার পরও সোনার হরিণ টিকিটের দেখা পাননি সমর্থকরা। দেশের ক্রীড়াঙ্গনে একটা ইতিহাসও হয়ে যায় এ সময়। একসঙ্গে ১ লাখের বেশি ফ্যান টিকিটের জন্য ওয়েবসাইটে চেষ্টা করতে থাকেন। বারবার চেষ্টা করার পর ওয়েবসাইটে ঢোকা গেলেও পছন্দ মতো আসন সিলেক্ট করতে গেলেই বাধে যত বিপত্তি। অনেকে ফ্যান টিকিট না পেয়ে নিজেদের হতাশা জানান। পরে ফুটবল ফেডারেশন বিজ্ঞপ্তি দিয়ে জানায় সাইবার আক্রমণের শিকার হয়েছে টিকিফাইয়ের ওয়েবসাইট, যার কারণে সমস্যার সম্মুখীন হতে হয় সমর্থকদের। এ বিষয়ে দুঃখ প্রকাশ করে টিকিফাই ও বাফুফে। টিকিট পেতে সাময়িক সমস্যা পোহাতে হলেও দেশের ফুটবলে এ এক নতুন ইতিহাস। একটা ম্যাচের জন্য মানুষের এই আগ্রহই বলে দেয় ফুটবল সাক্ষী হতে চলেছে নতুন জাগরণের। তাজিন খন্দকার, সময় সংবাদ।
ভারত বাংলাদেশের 0 পয়েন্টে আন্তর্জাতিক সীমানা ঘেঁষা ঝুমগাঁও সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আদিবাসী গ্রাম। সমতল থেকে 100 ফুট উঁচুতে গ্রামটির অবস্থান। এখানে 40টি আদিবাসী পরিবারের বসবাস। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবিতে রিপোর্ট। ঝুমগাঁও গ্রামের নাম শুনে যে কারো চোখে ভেসে উঠবে পাহাড়ি জনপদের আদিবাসীদের জুম চাষের কথা। তবে ঝুমগাঁওয়ে জুম চাষ হয় না, পাহাড়ের ভাঁজে ভাঁজে হয় না কোনো শস্যের চাষাবাদ। গ্রামের নামের সঙ্গে কাজের কোনো মিল নেই। পূর্ব পশ্চিম ও মধ্যপাড়া মহল্লায় যেতে হলে পেরুতে হবে সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখা মিলবে আদিবাসীদের বসতির। উত্তর পশ্চিমের শেষ বাড়ির পেছনে গেলে খুব কাছ থেকে বাঁশবাগানের মাথার উপর তাকালে মেঘ পাহাড়ের দেশ মেঘালয় পাহাড় আপনাকে হাতছানিতে কাছে ডেকে নেবে। আকাশে উড়ন্ত মেঘের সঙ্গে মিতালির আহ্বান জানাবে। গ্রামের প্রবেশদ্বারের 3টি সিঁড়ি পেরিয়ে 9 ফুট প্রশস্ত পাকা সড়ক। সড়কের দুপাশে লোহার রেলিংয়ের পাশে নানা রঙের পাতাবাহার ও নামনাজানা ফুলের বেষ্টনীর মধ্য দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য উপভোগ করার মতো। পাহাড়ি জনপদে শত বছরের ঐতিহ্যবাহী মাটির ঘরের দেখা মিলবে। গ্রামের 40টি ঘরের মধ্যে 30টি মাটির ঘরে ছাদে ঢেউটিন ও চারপাশে মাটির দেয়াল বেষ্টিত। রং বেরঙের ফুল পাতায় সজ্জিত গ্রামটিতে রয়েছে অসংখ্য কাঁঠাল ও লেবু বাগান। দিনরাতে কান পাতলেই শোনা যাবে ঝিঝি পোকা ও পাখপাখালির ডাক। যতদূর চোখ যাবে নেই কোনো ময়লা আবর্জনার চিহ্ন। প্রতিটি বাড়ির সামনে ফুল ও ফলদ বৃক্ষের বাগান। বিশুদ্ধ অক্সিজেন, চিরসবুজ, সতেজ, মনোমুগ্ধকর প্রকৃতি আর স্বাস্থ্যকর জনপদের নাম ঝুমগাঁও। সুনামগঞ্জ শহর থেকে 90 কিলোমিটার দূরে দোয়ারা বাজারে ভারত বাংলাদেশের মেঘালয় সীমান্তের গ্রাম ঝুমগাঁও। সমতল থেকে 100 ফুট উঁচু সিঁড়ি মারিয়ে উপরে উঠলে ঝুমগাঁও গ্রামের প্রবেশদ্বারের দেখা মেলে। গ্রামের উত্তর পশ্চিম অংশ জুড়ে ভারতে মেঘালয় পাহাড়, দক্ষিণ পূর্বে সমতল ধানক্ষেত। আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে মাটির ঘরের একটি অংশ বাংলাদেশে, অন্য অংশ ভারতে। সময় সংবাদ, সুনামগঞ্জ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিসেম্বরের মধ্যে ভোট চায় বিএনপি, 3 উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার আহ্বান। রোডম্যাপ ঘোষণা করলে অস্থিরতা কাটার আশা জামায়াতের। ইসি পুনর্গঠন করে আগে স্থানীয় নির্বাচন দাবি এনসিপির। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, থাকছেন অন্যরাও, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সরকার। বগির সংখ্যা যদি একটু বাড়ানো হতো তাহলে ভিড়টাও কমে যেত। বগি এবং রেল সংখ্যা যদি বাড়াইতে পারে, প্রতিদিনের যেসব যাত্রীগণ তারা অনেকটাই স্বস্তির আওতায় আসবে। কাউন্টারে থাকে দীর্ঘ লাইনে যেতে হয় গাদাগাদি করে। মেট্রো রেলে যাত্রী চাপের নাজেহাল অবস্থা। বগি বাড়ানোর দাবি, সময় লাগবে অন্তত 1 বছর বলছে কর্তৃপক্ষ। এ ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।